বিসমিল্লাহ। আমরা পড়তেছি ডায়াগোনাল মোশন অফ আর্থ, ডায়াগোনাল মোশন অফ আর্থ and acceleration due to gravity and acceleration due to gravity. Acceleration due to gravity হচ্ছে g. ওকে, এবার আমরা এটা পড়ালেখায় আসি। তো এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী। এটা হলো পৃথিবী। ওকে, তো এটা হলো পৃথিবী। আর ধরা একটা অবজেক্ট এই জায়গায় আছে, হ্যাঁ, একটা অবজেক্ট এই জায়গায় আছে। এখন এটাকে আমরা বলবো পৃথিবীর ইকুয়েটর, এটাকে আমরা বলবো পৃথিবীর ইকুয়েটর, এটাকে আমরা বলবো পৃথিবীর ইকুয়েটর, এটাকে আমরা বলবো পৃথিবীর ইকুয়েটর। এবার এই ইকুয়েটরের সাথে অবজেক্টটা যে অ্যাঙ্গেলটা সেন্টারে তৈরি করবে সেটাকে আমরা বলবো ল্যাটিটিউড। সেটাকে আমরা কি বলবো? ল্যাটিটিউড। সেটাকে আমরা বলবো 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 ল্যাটিটিউড। ওকে, এবার বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যখন এই পৃথিবী ঘুরবে, যখন পৃথিবী ঘুরবে যখন পৃথিবী ঘুরবে তখন কি হবে দেখো। যখন পৃথিবী ঘুরবে তখন অবজেক্টটা একটা সার্কুলার পাথে ঘুরবে। যখন পৃথিবী ঘুরবে তখন অবজেক্টটাও কি করবে? একটা সার্কুলার পাথে ঘুরবে। যখন পৃথিবী ঘুরবে তখন অবজেক্টটাও কি করবে? একটা সার্কুলার পাথে ঘুরবে। অবজেক্টটাও কি করবে? একটা সার্কুলার পাথে ঘুরবে। ঠিক আছে? অবজেক্ট একটা সার্কুলার পাথে ঘুরবে যখন পৃথিবীটা ঘুরবে। এই সার্কুলার পাথে অবজেক্টটা ঘুরবে। পৃথিবী যখন গোল গোল ঘুরবে তখন এইভাবে এই সার্কুলার পাথে অবজেক্টটা ঘুরবে। ওকে, এবার বোঝার চেষ্টা করো। তো যখন অবজেক্ট এরকম সার্কুলার পাথে ঘুরবে তখন অবজেক্টের একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে। একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে। একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে। সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, যেখানে আর বোঝাই হচ্ছে রেডিয়াস অফ এই সার্কুলার প্যাথের রেডিয়াস। এটাই হচ্ছে আর, এটাই হচ্ছে কি আর। ওকে, এবার যদি আমরা এদিক বরাবর সেন্ট্রিফিউগাল ফোর্সের কম্পোনেন্টটা বের করি, হ্যাঁ, এই ল্যামডা অ্যাঙ্গেল বরাবর যদি সেন্ট্রিফিউগাল ফোর্সের কম্পোনেন্টটা বের করি সেটা হবে এফসি কস ল্যামডা। সেটা হবে এফসি কস ল্যামডা। বোঝা গেছে? সেটা হবে এফসি কস ল্যামডা। তো আচ্ছা, ভেরি গুড। এবার এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের ওয়েট কোন দিকে কাজ করতেছে? আমরা যদি একটু আমাদের আক্কেল বুদ্ধি খাটাই তাহলে আমরা বুঝতে পারবো এই অবজেক্টের ওয়েট আসলে সেন্টার অফ দ্য আর্থ এর দিকে কাজ করতেছে। কারণ ওয়েট সবসময় সেন্টার অফ দ্য আর্থ এর দিকেই কাজ করে। ওয়েট হচ্ছে এমজি। ওয়েট হচ্ছে এমজি। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম, এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের উপরে দুইটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এফসি কস ল্যামডা, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের কম্পোনেন্ট এফসি কস ল্যামডা, আরেকটা হচ্ছে সেন্টারের দিকে ওয়েট। তো কোনটা বড়? অবশ্যই ওয়েট বড়, না হলে তো অবজেক্টটা ছিটকে যেত। সে ছিটকাচ্ছে না, তার মানে ওয়েট বড়, এমজি বড়। তো এমজি এখানের মধ্যে এফসি কস ল্যামডা হচ্ছে বড়। এখন এখানের মধ্যে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স, বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স সমান 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 অবজেক্টের মাস ইনটু অবজেক্টের অ্যাক্সেলারেশন। ঠিক আছে? তো এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের উপর বাহিরের দিকে এফসি কস ল্যামডা কাজ করতেছে, ভেতরের দিকে এমজি কাজ করতেছে। এই দুইটা কাজ করার কারণে এই অবজেক্টের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ হয়ে জি ল্যামডা হয়ে যাচ্ছে। এই জি ল্যামডাটাই আমরা বের করব। মানে মূলত অবজেক্টটা ঘুরতেছে বিধায় এফসি আছে। এফসি মানে কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। অবজেক্টটা ঘুরতেছে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, আর সেন্ট্রিফিউগাল ফোর্স আছে বিধায় তার
উপর যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করতেছে সেটা পরিবর্তন হচ্ছে, সেটা পরিবর্তন হয়ে জি ল্যামডা হয়ে যাচ্ছে। আমরা জানতে চাই যে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যে চেঞ্জ হয়ে জি হয়ে যাচ্ছে, জি ল্যামডা হয়ে যাচ্ছে, সেই জি ল্যামডাটা কিভাবে বের করা যায়, বা সেই জি ল্যামডাটা আমাদের বের করা হচ্ছে পারপাস। আমাদের পারপাস হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বের করা। কিসের কারণ, মানে কোন ক্ষেত্রে বের করা? আর্থ যে ঘুরতেছে এই ঘূর্ণনের কারণে যে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হচ্ছে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে যে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তৈরি হচ্ছে, সেই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা বের করা, জি ল্যামডাটা বের করা। তো আমরা জি ল্যামডাটা বের করতে চাই। কাকে বের করতে চাই? যাকে বের করতে চাই তাকে একটু বাম দিকে লিখলে সুন্দর দেখায় বিষয়টা। তাহলে এম জি ল্যামডা সমান সমান এম জি মাইনাস এফসি কস ল্যামডা। এবার এফসি কি জিনিস? এম বি স্কোয়ার বাই আর, এরপর এখানে আছে হচ্ছে কস ল্যামডা। ওকে, ওকে। এবার আসো, এবার হচ্ছে দুই দিক থেকে এম কেটে দেওয়া যায়। দুই দিক থেকে যদি আমরা এম কেটে দিই তাহলে আমরা কি পাই? আমরা পাই জি ল্যামডা সমান সমান জি ল্যামডা সমান সমান জি, জি ল্যামডা সমান সমান জি মাইনাস জি ল্যামডা সমান সমান জি মাইনাস বি স্কোয়ার বাই আর কস ল্যামডা। ঠিক আছে, ওকে। এই যে ভি আছে, ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। একটা জিনিস মাথায় রাখবা, লিনিয়ার ভেলোসিটি সমান সমান অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু রেডিয়াস। 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 ওকে, তাহলে আমরা এখন এখান থেকে কি পাচ্ছি? আমরা এখন এখান থেকে পাচ্ছি জি ল্যামডা সমান সমান জি মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে লিখবো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে হবে আর, এরপর এখানে হবে কস ল্যামডা। তাহলে এখানের মধ্যে কি থাকতেছে? এরপর হচ্ছে জি ল্যামডা সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। এবার আর কস ল্যামডাটা বের করবো আমরা, আর কস ল্যামডাটা বের করবো। দেখো, আর কস ল্যামডা, তো এটা হচ্ছে আর, ঠিক না? এটা হচ্ছে কি আর, এই জায়গাটা একটু আমরা কেটে নিয়ে আসি। ওকে, এরপরে দেখো, এটা হচ্ছে আর্থের রেডিয়াস আর, আর এটা হচ্ছে স্মলার সার্কেলের রেডিয়াস স্মল আর। ঠিক আছে, ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি, এতটুকু আমরা বুঝতে পারছি। আর এটা হচ্ছে ল্যামডা, এটা যদি ল্যামডা হয় এটাও হবে ল্যামডা। এটাকে বলো অল্টারনেট অ্যাঙ্গেলস। অল্টারনেট অ্যাঙ্গেল সবসময় সমান হয়। ঠিক আছে, এবার আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি। 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 এই নাও সেই ট্রায়াঙ্গেল। আমি এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি। আমি এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি। আমি এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তো এই যে এটা আছে এটা হচ্ছে রেডিয়াস, এই যে এটা আছে এটা হচ্ছে স্মল আর, আর এই যে এটা আছে এটা হচ্ছে যে ল্যামডা। ঠিক আছে, এটা হচ্ছে কি ল্যামডা। ক্লিয়ার? তো আমরা যদি কস ল্যামডা করি, আমরা জানি কি কার্লি ব্রাউন হেয়ারস, কস ল্যামডা করলে কি হবে? বেস বাই হাইপোটেনাস। তাহলে বেস কোনটা? স্মল আর। হাইপোটেনাস কোনটা? ক্যাপিটাল আর। তাহলে স্মল আর সমান সমান ক্যাপিটাল আর কস ল্যামডা। ওকে,
তাহলে আমরা স্মল আর সমান সমান ক্যাপিটাল আর কস ল্যামডা লিখতে পারি। যদি লিখতে পারি সেই ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর কজ স্কোয়ার ল্যামডা। তো যদি বুঝতে পারো তাহলে ভালো। জি ল্যামডা সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? তো এখন আমরা বলবো হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। তো আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়ি আগে, এরপরে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি পড়ব। গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে কোন একটা অবজেক্ট আছে, ধরো কোন একটা অবজেক্ট, তো যে কোনো অবজেক্টের চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে তো এটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টের চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে এই অবজেক্টটা অ্যাট্রাকশন করতে পারবে, মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতে পারবে। এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের চারপাশে একটা নির্দিষ্ট স্পেস জুড়ে এই অবজেক্টটা অন্য কোন অবজেক্টকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতে পারবে। এই স্পেসটাকে বলা হবে এই অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ড। ক্লিয়ার? তাহলে আমরা লিখি gravitational field of an object is the space around that object in which the object can attract other object with gravitational force. কোন একটা অবজেক্টের চারপাশে যে এরিয়া জুড়ে বা যে স্পেস জুড়ে সে অন্য কোন একটা অবজেক্টের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতে পারবে, সেই স্পেসটাকে বলা হবে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড। এবার বলবো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ধরেন একটা অবজেক্ট, এই অবজেক্টের চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে সে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে, সেই রিজনটাকে আমরা বলতেছি গ্র্যাভিটেশনাল ফিল্ড। এবার ধরো আমি পি পয়েন্টে বের করতে যাচ্ছি ইন্টেন্সিটি, কি বের করতে যাচ্ছি? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কি? আচ্ছা আবার বলি, কোন একটা অবজেক্ট আছে তার চারপাশে যে স্পেস জুড়ে সে অ্যাট্রাকশন ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করতে পারে সেটা হচ্ছে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড। এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যে কোনো জায়গাকে তার জন্য আমরা বলবো ইনফিনিটি। তো আমরা বলতে পারি ইনফিনিটি থেকে 1 কুলম্ব, সরি ইনফিনিটি থেকে 1 কেজি, ইনফিনিটি থেকে 1 কেজি পরিমাণ, ইনফিনিটি থেকে 1 কেজি ম্যাস, ইনফিনিটি থেকে 1 কেজি ম্যাসকে যদি আমরা পি পয়েন্টে নিয়ে আসি বা পি পয়েন্টে এস্টাবলিশ করি, তাহলে সেই 1 কেজি ম্যাসটা যে পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স এক্সপেরিয়েন্স করবে
সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে 1 কেজি যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপেরিয়েন্স করে। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে 1 কেজি যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপেরিয়েন্স করে। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে 1 কেজি যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপেরিয়েন্স করে। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে 1 কেজি যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপেরিয়েন্স করে। ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, gravitational field intensity of an object at a point in its gravitational field is the force exerted by the object on a 1 kg mass at that point. এটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির এক্সাম্পল হতে পারে, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির আমরা যদি ফর্মুলাটা দেখি, আচ্ছা আমরা যদি ফোর্সের ফর্মুলাটা মনে করার চেষ্টা করি, ফোর্সের ফর্মুলাটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অবজেক্ট দুইটার মাসের প্রোডাক্ট ডিভাইডেড বাই ডিসটেন্সের স্কয়ার। অবজেক্ট দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সের স্কয়ার। ওকে, তো এখন আমরা বলতেছি কি, এখন আমরা বলতেছি হচ্ছে ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটি কি হবে? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট 1 কেজির উপরে ফোর্স, তাহলে m1 ধরো আমি একটা অবজেক্টের ইন্টেন্সিটি বের করতেছি, এটা ধরো একটা অবজেক্ট, আমি এই অবজেক্টের ইন্টেন্সিটি বের করতেছি পি পয়েন্টে। তাহলে এই অবজেক্টের মাস যেটা সেটা ধরো ক্যাপিটাল এম, আর পি পয়েন্টের মধ্যে যে মাসটা থাকবে সেটা তো 1 কেজি। এবার 1 কেজি আর এম এর মধ্যবর্তী ফোর্স, 1 কেজি আর এম এর মধ্যবর্তী গ্র্যাভিটেশনাল ফোর্স আর 1 কেজির উপরে এম যে পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবে তা একই। তাহলে আমি 1 কেজি আর এম এর মধ্যবর্তী গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বের করি, তাহলে আমরা এই m1 এর পরিবর্তে দিব ক্যাপিটাল এম কে, আর m2 এর পরিবর্তে দিব 1 কে। 1 কে দেওয়া যা কথা, না দেওয়া তা কথা, তাই বলে আমরা 1 কে দিলামই না। আর নিচে কি দিব? ডিসটেন্সের স্কয়ার। তাহলে ফর্মুলাটা আমরা কিভাবে মাথায় রাখবো? ফর্মুলাটা কিছুটা এরকম যে কোন একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট থেকে ডি দূরত্বে কোন একটা পয়েন্টে আমরা যদি ইন্টেন্সিটি বের করতে চাই, সেই ইন্টেন্সিটি হবে জি এম ডিভাইডেড বাই ডি স্কয়ার, যেখানে এম হচ্ছে অবজেক্টের মাস। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? ওকে, তো আমরা যদি একটু আক্কেল বুদ্ধি খাটাই, দেখা যাবে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি যেটা আছে এটা ফর্মুলা একদম মিলে যায় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলার সাথে, যেখানে আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস বা অবজেক্টের দূরত্ব পৃথিবীর সেন্টার থেকে। তাহলে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিকে বলতে পারি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সমান। ওকে, এবার হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল।
ওকে, তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে, ধরো এটা একটা অবজেক্ট, এটার মাস হচ্ছে ধরো ক্যাপিটাল এম। এবার এটা চারপাশে একটা নির্দিষ্ট স্পেস জুড়ে সে অন্য যে কোনো অবজেক্টকে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করতে পারবে। যে অঞ্চল তার চারপাশে, যে অঞ্চল জুড়ে সে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, তো এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে ইনফিনিটি থেকে সে পয়েন্টে 1 কেজি অবজেক্টকে নিয়ে আনতে যে পরিমাণ কাজ হয়েছে তা। তাহলে আমরা বলতে পারি কোন একটা অবজেক্টের চারপাশে যে পরিমাণ স্পেস জুড়ে সে অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করতে পারে, সে অঞ্চলকে, সেই স্পেসকে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড বলা হবে। এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোন একটি পয়েন্টে +1 কুলম্ব, এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোন একটি পয়েন্টে 1 কেজি মাসকে নিয়ে আসতে বা এস্টাবলিশ করতে, ইনফিনিটি থেকে এস্টাবলিশ করতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, সেটাই হচ্ছে সেই পয়েন্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে আমরা বলতে পারি দ্য gravitational potential of an object at a point in its gravitational field is the amount of work done on 1 kg mass, to bring 1 kg, অথবা বলতে পারি is the amount of work done to establish 1 kg mass in that point from infinity। আচ্ছা, আমরা লিখলে আরো ভালো বোঝা যাবে। Gravitational potential of an object of an object at a point in its gravitational field is the amount of work done to establish 1 kg mass on that point ঠিক আছে, এটাই। The gravitational potential of an object at a point in its gravitational field is the amount of work done to establish 1 kg mass on that point। ঠিক আছে, অথবা বলতে পারি to establish or bring 1 kg mass on that point from infinity। আচ্ছা, তো এটার ভ্যালু, এটা আসলে অনেক মানে অ্যাবসার্ড লেভেলের ডেরিভেশনের মাধ্যমে আসে, যার কারণে এটাকে আসলে আমি খুব একটা ডেরাইভ করে দেখাই না। তো এই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আছে, এটার ফর্মুলাটা হচ্ছে মাইনাস জিএম বাই আর। তো এখানের মধ্যে জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, আর আর হচ্ছে ওই অবজেক্ট থেকে যে পরিমাণ দূরত্বে আমরা পোটেনশিয়ালটা বের করতেছি। ঠিক আছে, এবার এই পোটেনশিয়ালটা সবসময় নেগেটিভ হবে, আর এই পোটেনশিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু 0। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে escape velocity।
তো কোন একটা অবজেক্টকে ধরো আমি ছুঁড়ে মারতে চাই, ধরো এটা একটা অবজেক্ট, হ্যাঁ এটা একটা অবজেক্ট, পারফিউমের একটা ডেকেন্ট আর কি। তো এই যে এটা আছে, এটাকে যদি আমি চাই, এটাকে ডেকেন্ট বলে, এটাকে কি যেন বলে, মেবি ডেকেন্ট বলে, আই কান্ট রিমেম্বার। অনেকে ভায়াল বলে, অনেকে ডেকেন্ট বলে, হোয়াট এভার ইট ইজ। তো এটাকে যদি আমি চাই এই পৃথিবী থেকে এটাকে যদি আমি চাই যে এটাকে এমন ভাবে ছুঁড়ে মারবো যে এটা যেন এই পৃথিবীতে না আসে, তাহলে এটাকে একটা পার্টিকুলার ভেলোসিটিতে ছুঁড়ে মারতে হবে, নিক্ষেপ করতে হবে একটা পার্টিকুলার ভেলোসিটিতে। সেই ভেলোসিটিটা হচ্ছে স্কেপ ভেলোসিটি। এখন পৃথিবীর জন্য স্কেপ ভেলোসিটি একটা, সূর্যের জন্য সরি মুনের জন্য স্কেপ ভেলোসিটি একটা, জুপিটারের জন্য স্কেপ ভেলোসিটি আরেকটা। তাহলে প্রতিটা প্ল্যানেটের জন্য escape velocity different হয়। What is escape velocity? Escape velocity is the minimum velocity at which an object has to be projected so that it escapes the gravitational field and never returns back. বুঝে গেছে বিষয়টা? আমরা লিখতে পারি escape velocity of an object is the velocity at which the object has to be projected that it doesn't return. মানে যে বোঝাচ্ছে যে কোন একটা অবজেক্টকে, মানে বিষয়টা হচ্ছে কোন একটা, আচ্ছা আমি একটু রিপিট করতেছি বিষয়টাকে। তো বিভিন্ন প্ল্যানেটের এক একটা স্কেপ ভেলোসিটি থাকে, এমনকি স্যাটেলাইটেরও একটা স্কেপ ভেলোসিটি থাকে, যেমন ধর মুনের স্কেপ ভেলোসিটি থাকে। তো স্কেপ ভেলোসিটিটা কি? ধরো পৃথিবীর স্কেপ ভেলোসিটি কি? পৃথিবীর স্কেপ ভেলোসিটি হচ্ছে যে ভেলোসিটিতে আমি কোন একটা অবজেক্টকে পৃথিবীর সারফেস থেকে থ্রো করলে এটা পৃথিবীতে আর ফেরত আসবে না। এখানে একটা কথা আছে, মিনিমাম। যেমন ধরো 3000 কিলোমিটার পার আওয়ারে যদি একটা অবজেক্টকে থ্রো করি, সেটা পৃথিবীকে ধরো পার করে ফেলবে। এবার ধরো আমি আবার 11,000 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে কোন একটা অবজেক্টকে থ্রো করছি, সেটাও পৃথিবী পার করে ফেলবে। কিন্তু ধরো আমি 11,000 কিলোমিটার পার আওয়ার যে ভেলোসিটি আছে তার থেকে ধরো একটু কম ভেলোসিটিতে আমি থ্রো করছি, তাহলে কিন্তু সে আর পার করতেছে না। তাহলে সর্বনিম্ন যে ভেলোসিটি দরকার, মানে 11,000 কিলোমিটার পার আওয়ার, এই সর্বনিম্ন ভেলোসিটিটাকে স্কেপ ভেলোসিটি বলবে। এই সর্বনিম্ন ভেলোসিটির চেয়ে বেশি ভেলোসিটিতে আমি চাইলে কিন্তু থ্রো করে কি করতে পারতেছি, অবজেক্টটাকে গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বের করে দিতে পারতেছি। বাট স্টিল স্কেপ ভেলোসিটি সবসময় হবে কি, সর্বনিম্ন ভেলোসিটি, মানে সর্বনিম্ন যে পরিমাণ দিলে এটা পৃথিবী ছেড়ে দিবে, সেটাই হচ্ছে কি পৃথিবীর স্কেপ ভেলোসিটি। সর্বনিম্ন যে পরিমাণ ভেলোসিটিতে অনেকটা অবজেক্টকে থ্রো করলে সে আর জুপিটারে ফেরত আসবে না, সেটা হচ্ছে জুপিটারের স্কেপ ভেলোসিটি। সর্বনিম্ন শব্দটা মাথায় রাখতে হবে, সর্বনিম্ন শব্দটা মাথায় রাখতে হবে। আমরা কিছুক্ষণ পরে পৃথিবীর স্কেপ ভেলোসিটিটা বের করব, যার কারণে আমি তোমাদেরকে পৃথিবীর স্কেপ ভেলোসিটিটা এখন 11,000 2000 এরকম করে বলছি। পৃথিবীর স্কেপ ভেলোসিটি এত না আসলে। পৃথিবীর স্কেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যদি কোনো একটা অবজেক্টকে আমি ছুঁড়ে মারি, সেই অবজেক্টটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডকে এসকেপ করবে। এবার আমি 11.2 এর পরিবর্তে যদি 10.2 দিয়ে থ্রো করি, 10.2 কিলোমিটার পার সেকেন্ডে দিয়ে যদি আমি কোনো একটা অবজেক্টকে থ্রো করি, তাহলে সে কিন্তু পৃথিবীর স্কেপ ভেলোসিটি স্কেপ করতে পারবে না। অর্থাৎ 11.2 এর চেয়ে এক ফোঁটা কম হলেও
অবজেক্ট পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড কে এসকেপ করতে পারবে না। তো যেহেতু 11.2 সর্বনিম্ন ভেলোসিটি যেটাতে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড কে এসকেপ করা আছে, তাই বলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে পৃথিবীর এসকেপ ভেলোসিটি। আশা করি এসকেপ ভেলোসিটি বুঝছো। তো যখন 11.2 কিলোমিটার পার সেকেন্ডে থ্রো করলে সে পৃথিবী ছেড়ে যাচ্ছে, আমি যদি 15 কিলোমিটার পার সেকেন্ডে থ্রো করি, তাহলেও কিন্তু সে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডকে স্কেপ করে ফেলবে। তাহলে 15.2 এটা কি স্কেপ ভেলোসিটি? উত্তর হচ্ছে না, এটা স্কেপ ভেলোসিটি না। ইভেন তো এই ভেলোসিটিতে থ্রো করলে পৃথিবী ছেড়ে চলে যাবেই, but still this is not escape velocity because it is not the minimum velocity that is required to escape the gravitational field of Earth. আশা করি বুঝতে পারছি। আমরা শুরু করি, ঠিক আছে? escape velocity তো পড়ছি আমরা, ঠিক না? এখন আমরা জাস্ট ফর্মুলাটা দেখবো। escape velocity ফর্মুলা হচ্ছে √2gr, √2gr। আবার আমরা কি জানি? আবার আমরা জানি g সমান সমান হচ্ছে gm/r², g সমান সমান হচ্ছে gm/r²। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2gm/r² and then again এখানে একটা r আছে, তাহলে এই r² আর ওই উপরের r কাটাকাটি যাবে, দেখা যাবে থাকবে হচ্ছে 2gm/r। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? তাহলে ফর্মুলাটা আমরা একটু হাইলাইট করে দিই। ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম যে escape velocity be হচ্ছে √2gr। আচ্ছা, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি √2gm/r। ওকে, escape velocity ফর্মুলা আমরা জেনে গেছি। তো একটা জিনিস খেয়াল করো, escape velocity মধ্যে 2 যে দিলাম, 2 তো 2, g হচ্ছে acceleration due to gravity at the surface of earth, আর r হচ্ছে radius of earth। এরপরে দিলাম 2gm/r, তো g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, m হচ্ছে মাস অফ আর্থ, বা যে প্ল্যানেটের আমরা escape velocity বের করতেছি সেই প্ল্যানেটের মাসটা হচ্ছে m, আর r হচ্ছে যে প্ল্যানেটের escape velocity বের করতেছি সেই প্ল্যানেটের রেডিয়াস। তো তুমি একটা জিনিস খেয়াল করো, যে অবজেক্টটাকে ছুড়ে মারা হচ্ছে তার মাসটা কি এখানে উল্লেখ করা আছে? উত্তর হচ্ছে না। তাহলে escape velocity কিন্তু অবজেক্টের মাসের উপর নির্ভর করে না। মানে এই যে ভায়েলটা আছে, এই ভায়েলটা যদি আমি এটাকে আচ্ছা কিছু একটা বলে আর কি, ধরো এই ছোট একটা ডেক্যান্ট, এটাকে যদি আমি কি করতে চাই, পৃথিবী থেকে ছুড়ে মারতে চাই, আর আমি যদি চাই যে এটা যেন পৃথিবীতে আর ফেরত না আসে, তাহলে আমার কাছে কি পরিমাণ ভেলোসিটিতে থ্রো করতে হবে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে escape velocity আসতে। এন্ড আমি যদি এটাকে না করে দেন, ধরো আমার এই ফোনটাকে পৃথিবী থেকে এই ফোনটাকে ধরো আমি কি করব, ছুড়ে মারবো পৃথিবী থেকে, এমন ভাবে ছুড়ে মারবো যেন এটা পৃথিবীতে আর ব্যাক না আসে। সেই ক্ষেত্রে আমার কাছে এটা কি 11.2 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে ছুড়ে মারতে হবে। আমি যে কোনো অবজেক্টকে সেম শেড 11 কিলোমিটার পার সেকেন্ড। বুঝা গেছে? না, না, আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কিন্তু 11 কিলোমিটার পার সেকেন্ডই আমাদেরকে দিবে অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমরা তো কষ্ট না করি, আমরা জাস্ট আমরা মুখস্থই করে ফেলি। ঠিক আছে? 11 কিলোমিটার পার সেকেন্ড, অনেক জায়গায় লেখা আছে 11.02 কিলোমিটার পার সেকেন্ড, তাও চলে, তুমি বুঝলেই হইলো। ঠিক আছে? তুমি বুঝলেই হইলো, এর চেয়ে বেশি কিছু ম্যাটার করে না। তো এরপর হচ্ছে আমরা বলবো হচ্ছে স্যাটেলাইট। তো স্যাটেলাইট কি জিনিস? তো স্যাটেলাইট দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল, আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল। একটা হচ্ছে ন্যাচারাল, আরেকটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল স্যাটেলাইট কি? ন্যাচারাল স্যাটেলাইট হচ্ছে
এটা কিভাবে বলে? হেভেনলি বডিজ দ্যাট মুভ অ্যারাউন্ড প্ল্যানেটস, that move around planets, that move around that move around planets, ঠিক আছে? heavenly bodies that move around planets, এটাকে কি বলা হয়? ন্যাচারাল স্যাটেলাইট। মুভ অ্যারাউন্ড না লিখে বলা যায় সার্কুলেট অ্যারাউন্ড লেখা যায়, সার্কুলেট অ্যারাউন্ড। এটা হলো ন্যাচারাল স্যাটেলাইট। আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট কি? আর্টিফিশিয়াল স্যাটেলাইট কি? আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে ম্যান মেড অবজেক্টস, that circulate around planets in orbit. তাহলে একটা ন্যাচারাল স্যাটেলাইটের উদাহরণ কি? যেমন ধরো আর্থের ন্যাচারাল স্যাটেলাইট কি? মুন। আর্থের ন্যাচারাল স্যাটেলাইট কি? মুন। আর আর্টিফিশিয়াল স্যাটেলাইটের উদাহরণ দাও। বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট। আল্লাহ জানে স্যাটেলাইট থাকে কি লাভ। ওকে, যেটাই হোক, তো তাহলে পড়লাম আমরা। এখন স্যাটেলাইট আর আর্থের মাঝখানে একটা, হ্যাঁ, স্যাটেলাইট যে আর্থ বা কোন একটা প্ল্যানেটের চারপাশে ঘুরতেছে, তার একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে। সেন্ট্রিপিটাল ফোর্স না থাকলে কোন একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘুরতে পারে না। সেন্ট্রিপিটাল ফোর্স মানে কি? সেন্ট্রিপিটাল ফোর্স মানে হচ্ছে সার্কেলের পেটের দিকের ফোর্স। 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 তাহলে এটা একটা অবজেক্ট, এটা ধরো এরকম গোল গোল ঘুরতেছে, গোল গোল ঘুরতেছে। যদি গোল গোল ঘুরতে হয় তাহলে তার কাছে অবশ্যই একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকতে হবে। 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 ঠিক আছে? তাহলে স্যাটেলাইটের কি থাকবে? একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। স্যাটেলাইটের সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস h। সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি? এমনি সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি? কোন একটা অবজেক্ট কোন একটা সার্কুলার পাথে চার দিকে ঘুরতেছে, সেই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা হচ্ছে mv স্কয়ার বাই r। সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা mv স্কয়ার বাই r, সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা mv স্কয়ার বাই r। যেখানে r বুঝে হচ্ছে রেডিয়াসটাকে, r বুঝে হচ্ছে রেডিয়াসটাকে। তো এখন এখানে যদি মাঝখানে কি থাকে? এখানে যদি মাঝখানে পৃথিবী থাকে, 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 এখানে মাঝখানে পৃথিবী আছে, মাঝখানে কি আছে? পৃথিবী আছে। এখন আমি যদি এই অবজেক্টের কি বের করতে চাই, আমি যদি এই অবজেক্টে সেন্ট্রিপিটাল ফোর্স বের করতে চাই, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে? আর আর না দিয়ে আমরা ডি দিলাম। ডি ডি হচ্ছে যে সার্কুলার পাথ অবজেক্টটা ঘুরতেছে সেই সার্কুলার পাথের রেডিয়াস। আচ্ছা, এম হচ্ছে, যেহেতু এখানে স্যাটেলাইটের কথা বলছি, স্যাটেলাইটের মাস। ভি হচ্ছে স্যাটেলাইটের লিনিয়ার ভেলোসিটি। আর ডি হচ্ছে স্যাটেলাইট আর্থ থেকে কতটুকু দূরে আছে, বা বলতে পারি যে স্যাটেলাইট যে সার্কুলার পাথে ঘুরতেছে সেই সার্কুলার পাথের রেডিয়াস।
আচ্ছা, এই সার্কুলার পাথের রেডিয়াস আমরা কিভাবে পেতে পারি? এই সার্কুলার পাথের রেডিয়াসের একটা অংশ হচ্ছে আর্থের রেডিয়াস, আর বাকি অংশ হচ্ছে স্যাটেলাইটটা আসলে আর্থের সারফেস থেকে কতটুকু দূরে আছে, বাকি অংশ হচ্ছে এটা। ক্লিয়ার? বাকি অংশ হচ্ছে এটা। তাহলে বাকি অংশটা হচ্ছে এইচ। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি? আমরা এই ক্ষেত্রে লিখতে পারি আর প্লাস এইচ। এটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, এটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। আচ্ছা, এবার এই যে সেন্ট্রিপেটাল ফোর্স আছে, এই সেন্ট্রিপেটাল ফোর্সের যোগান কে দিচ্ছে? এই সেন্ট্রিপেটাল ফোর্সের কিসের এত ভালোবাসা পৃথিবীর প্রতি, বা এই স্যাটেলাইটের কিসের এত ভালোবাসা পৃথিবীর প্রতি? তার যে এই সেন্ট্রিপেটাল ফোর্সটা আছে পৃথিবীর দিকে, এই সেন্ট্রিপেটাল ফোর্সটা কেন আছে? এই সেন্ট্রিপেটাল ফোর্সের যোগান কে দিচ্ছে? উত্তর হচ্ছে এই স্যাটেলাইট আর পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সই হচ্ছে এই সেন্ট্রিপেটাল ফোর্সের যোগান দেয়। তাহলে আমি লিখতে পারি তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স পড়ছি না? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাস অফ টু অবজেক্টস, নিচে হচ্ছে কি ডিসটেন্স বিটুইন দ্য মাস অফ টু অবজেক্টস। এবার এম হচ্ছে কি আর্থ কে বোঝাচ্ছে, স্মল এম হচ্ছে কি স্যাটেলাইট কে বোঝাচ্ছে, আর প্লাস এইচ কি এই ধরনের মধ্যবর্তী দূরত্ব না, আর তার স্যাটেলাইটের মধ্যবর্তী দূরত্ব আর প্লাস এইচ না? ভেরি গুড। তাহলে আমরা কি পেলাম? গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন আর্থ এন্ড স্যাটেলাইট। সেন্ট্রিপেটাল ফোর্স অফ স্যাটেলাইট, সেন্ট্রিপেটাল ফোর্স কি এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে আর প্লাস এইচ যদি কাটাকাটি চলে যায়, এই এম এম কাটাকাটি চলে যায়, আর প্লাস এইচ কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কি থাকে? জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ সমান সমান থাকে হচ্ছে ভি স্কয়ার। ঠিক আছে? এটা থাকে, এতটুকু আমরা পাইছি এখান থেকে। তো এখান থেকে আলটিমেটলি তুমি কি পাবা? তুমি একটু আক্কেল বুদ্ধি খাটায় বলো তো কি পাবে এখান থেকে? ভি পাবা, ভেলোসিটি, ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট। কি পাবা? ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট। বলো ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট কি হবে এখানে? জি এম বাই আর প্লাস এইচ। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা হাইট অফ স্যাটেলাইট বের করি। তো আসলে এগুলো ডেরিভেশন গুলো দেওয়ার কোনো দরকার নেই, ডেরিভেশন ছাড়াই পড়ো। হাইট অফ স্যাটেলাইট, এই যে স্যাটেলাইট একটা নির্দিষ্ট হাইটে আছে, এটার ফর্মুলাটা কি হবে? এর ফর্মুলাটা একটু ডিফিকাল্ট আছে, ডেরিভেশনটা দেখাইতে চাইছিলাম কিন্তু ডেরিভেশন দেখানোর আসলে সময় নাই। জি এম টি স্কয়ার, জি এম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার 1/3 মাইনাস আর। এটা হচ্ছে হাইট অফ স্যাটেলাইট, এটা হচ্ছে কি হাইট অফ স্যাটেলাইট, এটা হচ্ছে হাইট অফ স্যাটেলাইট। ঠিক আছে? এবার হচ্ছে আমরা কেপলারস ল করব, এরপর চ্যাপ্টার শেষ। কেপলারস ল, কেপলারস ল কি? কেপলারস ফার্স্ট ল কি বলে? কেপলারস ফার্স্ট ল বলে যে সবগুলো প্ল্যানেট পৃথিবীকে, তোমরা কি কনিক্স পড়ছো? তোমাদের কাছে কতগুলো রেকর্ডেড ক্লাস আছে ম্যাথের, এগুলো একটু কাজে লাগাও না রে বাবা, এগুলো তো তোমাদের জন্যই বানানো।
এটাকে বলা হয়, তোমাদের কিছুদিন পরে পরীক্ষা, তোমরা কনিক্স পড়লা না, এটা কোনো কথা হইলো? কনিক্স এত ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, এটা না পড়লে কেমনে? যেটাই হোক, আমি তোমাদেরকে অনেক আগে থেকে ম্যাথ নিয়ে অ্যাওয়ার করছিলাম, কিন্তু তোমরা ম্যাথ নিয়ে এক ফোঁটা অ্যাওয়ার হও নাই। এটা হচ্ছে আর্থ। তো একটা আমরা জানি যে এই সার্কেলের কি থাকে, একটা সেন্টার থাকে, আর এটা হচ্ছে কনিক্স। কনিক্সের কি আর এটা হচ্ছে এই এলিপস। এই যে এলিপস আছে, এলিপসের দুইটা দুইটা কি থাকবে? দুইটা থাকবে হচ্ছে ফোকাস। কি থাকবে? দুইটা দুইটা ফোকাস থাকবে, ঠিক আছে? তো এই যে সূর্য আছে, সূর্য যে কোনো একটা ফোকাসে থাকবে। সূর্য কি থাকবে? যে কোনো একটা ফোকাসে থাকবে, যে কোনো একটা ফোকাসে থাকবে সূর্য। সূর্য যে কোনো একটা ফোকাসে থাকবে। আর প্ল্যানেট এলিপ্টিক্যাল পাথে এই সূর্যের চারপাশে ঘুরবে, সূর্যের চারপাশে ঘুরবে। এটা হচ্ছে ফার্স্ট ল, ঠিক আছে? তোমরা বই শেষে দিয়ে গেলে ল গুলো পাবা, লটা পাবা। প্ল্যানেটস revolve around sun in an elliptical path, keeping sun at its focus. এটা হচ্ছে ফার্স্ট ল। এবার আসো, আমরা যাবো সেকেন্ড লতে। যাবো। তো সেকেন্ড লটা একটু সেকেন্ড ল ইজি আছে আসলে। ধরো এই প্ল্যানেট এখান থেকে এখানে গেল টি সময়ে, যদি যায় আর সে যদি এ পরিমাণ এরিয়া কভার করে, এখান থেকে এখানে একটা এরিয়া থাকে না, সে এরিয়াটা ধরো এ পরিমাণ এরিয়া কভার করছে। সে আবার ধরো কি করলো, সে আবার ধরো ঘুরে আস্তে আস্তে ধরো এখান থেকে এখানে, সে ধরো ঘুরে আসতেছে। এবার ধরো সে এই জায়গায় ঠিক একই পরিমাণ সময় কনজিউম করছে, এখানে যে পরিমাণ সময় কনজিউম করছে এখানে সেই পরিমাণ সময় কনজিউম করছে। তো বলতেছে যে সময় একই পরিমাণ কনজিউম করে, তাহলে এরিয়াও একই পরিমাণ ট্রাভেল করছে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে বলতে পারি? লাইন জয়নিং the satellite to the center of earth equal area in equal amount of time. ঠিক আছে, তো সেকেন্ড ল আমরা বুঝে গেছি। থার্ড লতে আসি। থার্ড ল, ইলেকট্রিক্যাল প্যাথ। এটা হচ্ছে এটা মেজর এক্সিস, আর মেজর এক্সিস এর লেন্থ হচ্ছে 2r। তো একটা স্যাটেলাইট একবার ঘুরে আসতে যে টাইমটা কনজিউম করে সেটা হচ্ছে তার
টাইম পিরিয়ড। তো একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড, একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড, একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড, একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড, একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড এর স্কোয়ার তার এলিপ্টিক্যাল প্যাথের মেজর অ্যাক্সিসের অর্ধেকের কিউবের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা এখন এটাকে চাইলে ভাবে লিখতে পারি না, 2 কাটা গেলে আর কিউব লিখতে পারি না? তো এটাই হচ্ছে থার্ড ল। কিভাবে লিখবো? স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ আ স্যাটেলাইট is directly proportional to the cube of half of the measure axis of the elliptical path that the satellite is following. Easy. তো আমাদের গ্র্যাভিটি এন্ড গ্র্যাভিটেশন এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ।